চলছে বাজেট নিয়ে তুমুল আলোচনা। বাজেট কি, কিভাবে তৈরি হয়, বাংলাদেশের বাজেটটি কোন ধরনের বাজেট? যদি এ বিষয়ে আপনার আগ্রহ থেকে থাকে তাহলে এই কন্টেন্টটি আপনার জন্য। একজন ব্যক্তি সারা মাসে সে কীভাবে আয় করে থাকে এবং সে তার আয়কৃত অর্থ কীভাবে সে ব্যয় করবে বিভিন্ন খাতে, তার দায়দানা পরিশোধ, তার সংসারের বিভিন্ন খরচ, এগুলো সে যেভাবে নির্ধারণ করে থাকে, এটা হচ্ছে একজন ব্যক্তির তার ব্যক্তিগত বাজেট। তদ্রূপ একটি দেশ সারা বছরে তার কি পরিমাণ বিভিন্ন খাত থেকে আয় হবে এবং কিভাবে এই আয়গুলো সে বিভিন্ন খাতে ব্যয় করবে, এটা হচ্ছে একটি দেশের জাতীয় বাজেট। অর্থাৎ একটি দেশ তার বিভিন্ন প্রত্যাশিত আয়গুলো থেকে কিভাবে তার নির্ধারিত ব্যয়গুলো পরিশোধ করবে, এটাই হচ্ছে জাতীয় বাজেটের মূল আলোচনার বিষয়। ব্যক্তির সাথে জাতীয় বাজেটের পার্থক্য হলো ব্যক্তির আয় এবং ব্যয় দুটোই প্রায় নির্ধারিত এবং এটা মাসিক ভিত্তিতে পরিবর্তন হয়। জাতীয় বাজেটে সরকারের যাবতীয় ব্যয়গুলো প্রায় নির্ধারিত থাকলেও সরকারের আয় নির্ধারিত থাকে না। সরকারকে বিভিন্ন খাত থেকে তার আয়গুলোকে সংগ্রহ করতে হয়। সরকার সাধারণত বাজেটে দুই ধরনের ব্যয় অন্তর্ভুক্ত করে থাকে। একটা হচ্ছে উন্নয়নমূলক ব্যয়, আর একটা হচ্ছে অ-উন্নয়নমূলক ব্যয়, বা যেটাকে আমরা বলতে পারি সরকারের প্রশাসনিক ব্যয়। উন্নয়নমূলক ব্যয়ের মধ্যে রয়েছে যেমন সরকারের এই বছর বাংলাদেশে কি পরিমাণ রাস্তাঘাট ডেভেলপ করা হবে, কি পরিমাণ ব্রিজ এখানে বানানো হবে, সরকারের বিদ্যুৎ এবং জ্বালানিকে কীভাবে এখানে আরও ডেভেলপমেন্ট করা হবে, স্বাস্থ্য এবং চিকিৎসাকে আরও কীভাবে উন্নত করা হবে, শিক্ষা এবং গবেষণাকে আরও কীভাবে ভালো করা যাবে। অর্থাৎ যাবতীয় যে উন্নয়নমূলক যত চিন্তাভাবনা রয়েছে, এগুলোই হচ্ছে সরকারের যাবতীয় উন্নয়নমূলক ব্যয়ের অন্তর্ভুক্ত। এবং সাধারণত এই উন্নয়নমূলক ব্যয়কে আমরা অনেকে বলে থাকি এডিপি, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান। সরকারের বাজেটের এটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এই উন্নয়নমূলক ব্যয়ের মাধ্যমেই মূলত একটি দেশ সামনের দিকে এগিয়ে যায়। একটি দেশ একটি টেকসই উন্নয়নের পথে এগিয়ে চলে এই ব্যয়ের কারণে। এবং বাজেটের সবচেয়ে বেশি যে ব্যয় হয় সেটা হচ্ছে অ-উন্নয়নমূলক ব্যয় কিংবা সরকারের প্রশাসনিক ব্যয়। এই যে একটি দেশের সরকার, তার বিশাল একটি প্রশাসনিক কাঠামো রয়েছে, অসংখ্য মন্ত্রণালয়, অধিদপ্তর, দপ্তর রয়েছে, তার লক্ষ লক্ষ যে কর্মচারী কর্মকর্তা রয়েছে তাকে বেতন প্রদান করতে হয়, তাদের পেনশন, তাদের বিভিন্ন ভাতা এবং সুবিধা প্রদান করতে হয়। পাশাপাশি সরকারের কিছু নির্দিষ্ট প্রশাসনিক ব্যয় রয়েছে দেশে এবং বিদেশে। এই সমস্ত ব্যয়গুলোই হচ্ছে সরকারের অ-উন্নয়নমূলক ব্যয় কিংবা প্রশাসনিক ব্যয়। এই ব্যয়গুলো প্রায় নির্ধারিত, অর্থাৎ এগুলো সরকারকে পরিশোধ করতেই হবে। সরকারের যাবতীয় ব্যয়কে পরিশোধ করার জন্য বা যাবতীয় ব্যয়ের অর্থ ম্যানেজ করার জন্য সরকারকে তার আয়ের দিকে ফোকাস করতে হয়। অর্থাৎ কোন কোন খাত থেকে সরকার টাকার সংস্থান করবে কিংবা সংগ্রহ করবে। সরকারের মূলত আয় হয় দুটি প্রধান খাত থেকে। একটি হচ্ছে কর থেকে আয়, আর একটা হচ্ছে কর বহির্ভূত বিভিন্ন সোর্স থেকে আয়। যদি আমরা দেখি যে কর থেকে আয়ের মধ্যে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, তার মধ্যে নাম্বার 1 হচ্ছে আয়কর। অর্থাৎ বাংলাদেশের কোটি কোটি মানুষ তাদের যে নির্দিষ্ট ইনকামের উপরে যখন সে ইনকাম করে তখন গভর্নমেন্টকে নির্ধারিত হারে ট্যাক্স প্রদান করতে হয়, যেটাকে আমরা আয়কর বলি। এটা সরকারি আয়ের একটি উল্লেখযোগ্য একটি খাত। সাথে রয়েছে কর্পোরেট ট্যাক্স। বাংলাদেশে যারা বিজনেস করছে বিভিন্ন দেশে এবং বিদেশি প্রতিষ্ঠান, স্পেশালি পোশাক শিল্প, টেলিকম ইন্ডাস্ট্রি কিংবা সরকারের বিভিন্ন ব্যাংক, বিমা, তারা সারা বছর যে ইনকাম করে সেই ইনকামের একটি পার্সেন্টেজ সরকারকে তারা প্রদান করতে হয় অ্যাজ এ তাদের কর্পোরেট ট্যাক্স হিসাবে। পাশাপাশি রয়েছে যে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ যে পরিমাণ তারা পণ্যদ্রব্য প্রতিনিয়ত তারা কনজিউম করছে, ভোগ করছে, প্রতি পণ্যের উপরে সরকার একটি ভ্যাট কিংবা মূল্য সংযোজন কর পেয়ে থাকে। এটাও সরকারি আয়ের একটি উল্লেখযোগ্য একটি আয়। পাশাপাশি রয়েছে আমাদের আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক, আমাদের বিভিন্ন স্পেসিফিক গভর্নমেন্ট তার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন খাত সে নির্ধারণ করতে পারে। যেমন গভর্নমেন্ট এই বছর তামাকের উপরে প্রায় অলমোস্ট 66% সে ট্যাক্স সে আরোপ করছে। তার মধ্যে রয়েছে ভূমিকর। অর্থাৎ গভর্নমেন্টের যাবতীয় বিভিন্ন ডিপার্টমেন্ট স্পেসিফিক কিংবা নির্ধারিত হারে কিংবা অনেক সময় অনির্ধারিত হারেও
বিভিন্ন ট্যাক্স তারা আদায় করে থাকে। এই যে যাবতীয় যে কর বা ট্যাক্স গভর্নমেন্ট আদায় করছে, এটা মূলত সরকারের কর থেকে আয়ের অন্তর্ভুক্ত। এর বাইরে গভর্নমেন্টের কর বহির্ভূত বিভিন্ন আয় রয়েছে, যেমন গভর্নমেন্টের বিভিন্ন সম্পদ রয়েছে, সেগুলোর ইজারা বাবদ গভর্নমেন্ট আয় করে থাকে, দলিল এবং দলিলের স্টাম্প বিক্রি বাবদ গভর্নমেন্ট আয় করে থাকে। গভর্নমেন্ট বিভিন্ন সেবা মানুষ গ্রহণ করে এবং বিভিন্ন ডিপার্টমেন্টকে সেই সেবা গ্রহণ বাবদ বিভিন্ন পেমেন্ট করতে হয়, টাকা প্রদান করতে হয়, সার্ভিস চার্জ প্রদান করতে হয়। সো এগুলো গভর্নমেন্টের আয়ের একটি অংশ। সাথে রয়েছে যে বিভিন্ন টোল দিতে হয় আমাদেরকে, বিভিন্ন যেমন পদ্মা সেতু অতিক্রম করি আমরা, গভর্নমেন্টের বিভিন্ন সার্ভিস আমরা গ্রহণ করছি, আমরা টোল দিচ্ছি। সো গভর্নমেন্টের এরকম অসংখ্য খাত রয়েছে যেগুলো কর বহির্ভূত খাত। বাংলাদেশ কোন ধরনের বাজেট প্রণয়ন করে থাকে? মূলত বিশ্বের উন্নত সকল দেশেই, জাপান কিংবা ইউরোপ কিংবা কানাডা, অস্ট্রেলিয়া, তারা সবাই সুষম বাজেটকে তারা গুরুত্ব দিয়ে থাকে। অর্থাৎ যে বাজেটে সরকার যাবতীয় ব্যয়গুলো নিজস্ব আয়ের মাধ্যমেই বহন করে থাকে, সেটা হচ্ছে সুষম বাজেট। কিন্তু বাংলাদেশ মূলত বাস্তবায়ন করে ঘাটতি বাজেট, বা বাংলাদেশ ঘাটতি বাজেট প্রণয়ন করে থাকে। ঘাটতি বাজেট মানে হচ্ছে সরকারের যাবতীয় ব্যয়গুলো নির্ধারণ করার জন্য গভর্নমেন্টকেই তার নিজস্ব আয়ের পাশাপাশি বিভিন্ন দেশি এবং বিদেশি প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করতে হয়। বিভিন্ন আমরা জানি যে প্রতিনিয়ত বাংলাদেশ আমরা দেখি যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা তারা হচ্ছে বিশ্বব্যাংকের পিছনে তারা দৌড়াচ্ছে, তারা বিভিন্ন বেসরকারি ব্যাংকের পিছনে দৌড়াচ্ছে। কেন? ঋণ গ্রহণ করার জন্য। অর্থাৎ গভর্নমেন্টকে ঋণ গ্রহণ করে তার বাজেটকে বাস্তবায়ন করতে হয়। সো এটা অনেকেই বলে থাকেন এটা যারা উন্নয়নশীল দেশ, যারা ক্রমাগত যারা ডেভেলপমেন্ট করছে তাদের জন্য ভালো। কেন? আমরা যদি এই মুহূর্তে ঋণ করে বিভিন্ন ডেভেলপমেন্ট ওয়ার্ক করি, ভবিষ্যতে ওই ডেভেলপমেন্টের কারণে আমাদের বেনিফিট আসবে এবং আমরা আস্তে আস্তে উন্নতি দেশের পথে এগিয়ে যাব। কিন্তু এই বিষয়টা নিয়ে অনেক বেশি প্রশ্ন রয়েছে যে আসলেই কি গভর্নমেন্টের উন্নয়নের নামে দুর্নীতি হচ্ছে, লুটপাট হচ্ছে, না আসলেই সত্যিকার অর্থে উন্নয়ন কার্যক্রম এগিয়ে চলছে? সো বিচারের দায়িত্ব আপনাদের। আজকে এ পর্যন্তই। পাশে থাকবেন, পাশে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।